আওয়ামী লীগ আমলের ৯৬টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশ চূড়ান্ত করতে রাজনৈতিক দলের সাথে একটু পরেই জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ। যৌক্তিক সময়ে ন্যূনতম সংস্কার শেষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন দেয়া সহ ঐকমত্য কমিশনে জামায়াতের সংস্কার প্রস্তাব। সব নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষায় বাংলাদেশ সরকারের পদক্ষেপকে সাধুবাদ জানালো যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। ঘুষ গ্রহণের মামলায় তারেক রহমান সহ ৮ জনের খালাস। বিচারিক আদালতে তার বিরুদ্ধে থাকছে না আর কোনো মামলা। স্বাগত সংবাদ সংযোগে, সাথে আছি আমি রুবাইয়াত অদিতি। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ সরকারের আমলে নিবন্ধন পাওয়া ৯৬টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। দুপুরে কমিশন ভবনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ৫ এজেন্ডা নিয়ে বৈঠকে এই সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। সেই বৈঠক থেকেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। এছাড়া বৈঠকে গুরুত্ব পায় নির্বাচনী সীমানা নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোট কেন্দ্র স্থাপন এবং ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি। এর আগেও জাতীয় নির্বাচনের প্রস্তুতি এবং সহায়তা নিয়ে ইইউ সহ ওআইসি দেশভুক্ত 18টি মিশন প্রধানদের সাথেও বৈঠক করেছেন নির্বাচন কমিশন। এসব বৈঠকে এবারের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে আজ থেকে আবারও সংলাপ শুরু করছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম দিনের আলোচনায় অংশ নেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। বিকেলে জাতীয় সংসদের এলডি হলে এই সংলাপ হবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য দলগুলোর সাথেও আলোচনায় বসবে কমিশন। এলডিপির সভাপতি অলি আহমেদের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেওয়ার কথা রয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন কাজ শুরু করে। এরপর বিভিন্ন সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেয়। এই সুপারিশের ওপর সুনির্দিষ্ট মতামত জানাতে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ জানানো হয়। ১৩ মার্চের মধ্যে এই মতামত জানাতে বলা হলেও বিএনপি, এনসিপি সহ ২৩টি দল এখনও অনেক দল তাদের মতামত তুলে ধরেনি। তবে এর মধ্যেই এনসিপি তাদের মতামত দিতে একটি সমন্বয় কমিটি গঠন করেছে। ন্যূনতম সংস্কার শেষে যৌক্তিক সময়ে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নিরপেক্ষ ব্যক্তির মাধ্যমে নির্বাচনের প্রস্তাবনা দিয়েছে জামায়াতে ইসলামী। 5টি সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে দেয়া প্রস্তাবনায় দলটি ধর্মনিরপেক্ষতার মূলনীতি বাদ দেওয়ার পাশাপাশি আল্লাহর ওপর পূর্ণ আস্থার প্রস্তাবনা দিয়েছে। আর ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, নির্ধারিত সময়েই কাজ শেষ করবে ঐকমত্য কমিশন। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে বিভিন্ন বিষয়ে সংস্কারের জন্য মোট 11টি কমিশন গঠন করে। অধিকাংশ কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এরপর সরকার সব কমিশনের প্রধানদের নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে, যার প্রধান বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এই কমিশন সংস্কার প্রস্তাব সম্পর্কে রাজনৈতিক দলগুলোর কাছে মতামত ও প্রস্তাবনা চেয়ে পাঠিয়েছে। এটা একটু রিসিভ করবেন। সোমবার প্রথম রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামী তাদের প্রস্তাবনা ঐকমত্য কমিশনের কাছে হস্তান্তর করে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের কাছে 5টি কমিশন সম্পর্কে জামায়াত ইসলামের প্রস্তাবনা হস্তান্তর করেন। পরে অধ্যাপক গোলাম পরোয়ার গণমাধ্যমকে জানান,
দিনক্ষণ বেঁধে নয়, ন্যূনতম সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন চায় তাদের দল। নিরপেক্ষ ব্যক্তির মাধ্যমে সংখ্যানুপাতের ভিত্তিতে নির্বাচনের প্রস্তাব দিয়েছে দলটি। সংবিধানের মূলনীতিতে আল্লাহর উপর পূর্ণ আস্থার পক্ষে ও ধর্মনিরপেক্ষতার বিপক্ষে অবস্থান জামায়াতের। প্রস্তাব দিয়েছে রাষ্ট্র পরিচালনায় ক্ষমতার ভারসাম্য আনার পক্ষেও। আমরা আমাদের নির্বাচনের ব্যাপারে মেজর বড় কথা বলেছি যে এই নির্বাচনটা হবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর পদ্ধতি। মিনিমাম কিছু সংস্কার করার প্রয়োজন হয়, তার জন্য যৌক্তিক যে সময়টুকু দরকার জামাত ইসলামী সেই সময়টুকু দিতে প্রস্তুত। তো আল্লাহ তাআলার উপরে অবিচল ঈমান এবং আস্থা, এটাকে আমরা রাখার ব্যাপারে কথা বলেছি। ধর্মনিরপেক্ষতার যে ব্যাখ্যা এবং যে ব্যবহার, এটা আমরা পছন্দ করি না। জামায়াতের সংস্কার প্রস্তাবনা গ্রহণ করে ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, নির্ধারিত সময় 15 জুলাইয়ের মধ্যেই কমিশন তাদের কাজ শেষ করবে। 2-1 দিনের মধ্যে বিএনপিও তাদের প্রস্তাবনা জমা দেবে বলে জানান তিনি। জাতীয় ঐকমত্য কমিশনের সময়সীমা নির্ধারিত হয়েছে 15 জুলাই পর্যন্ত। আমরা এর মধ্যেই আমাদের কাজ সম্পাদন করতে চাই। রাজনৈতিক দলগুলো এই সংস্কার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চান, তাদের দিক থেকে কোনোভাবেই কখনোই অসহযোগিতার তো প্রশ্নই ওঠে না। তারা সর্বাত্মক সহযোগিতা করছেন, অব্যাহত রেখেছেন। এদিকে বৃহস্পতিবার বিকেল থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করছে জাতীয় ঐকমত্য কমিশন। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা। সব নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষায় বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস। বুধবার নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীরের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তবে এ নিয়ে ডক্টর ইউনূস সরকারের ওপর মার্কিন স্যাংশন দেয়া হবে কিনা সে বিষয়েও সাংবাদিক জানতে চাইলে ট্যামি ব্রুস কোনো মন্তব্য করেননি। আরও জানাচ্ছেন নূর নবী সরকার। সম্প্রতি ভারত সফরকালে স্থানীয় মিডিয়াকে মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড বাংলাদেশের জঙ্গিবাদের উত্থানের হুমকি নিয়ে মন্তব্য করেন। এর জবাবে বাংলাদেশ সরকার তীব্র প্রতিবাদ জানিয়ে গ্যাবার্ডের বক্তব্যকে অতিরঞ্জিত বলে বিবৃতি দেয়। এবার যুক্তরাষ্ট্র সরকারের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে সেই ইস্যুটি মুখপাত্রের নজরে আনেন বাংলাদেশি এক সাংবাদিক। প্রশ্ন করা হয়, বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান ইস্যুতে ডক্টর ইউনূস সরকারের উপর স্যাংশন দেওয়া হবে কিনা। মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান মিস তুলসী গ্যাবার্ড বাংলাদেশে ইসলামী চরমপন্থা ও ইসলামী খেলাফত প্রতিষ্ঠার চেষ্টার উত্থানকে চলমান হুমকি বলে মূল্যায়ন করেছেন, যদিও তিনি এর জন্য ডক্টর ইউনূসের সরকারকে সরাসরি দায়ী করেননি। তবে তুলসীর এই বক্তব্যকে সরাসরি খারিজ করে দিয়েছে ডক্টর ইউনূসের সরকার। গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলাফতপন্থীদের একটি মিছিল হয়েছে। এই চিত্রই বলে দিচ্ছে সেখানে পরিস্থিতি কতটা ভয়াবহ। আমেরিকান সরকার সেখানে সিরিয়াস কোনো ব্যবস্থা নেবে কিনা। আমি বলতে চাইছি, ইউনূস সরকারের উপর মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হবে কিনা। সাংবাদিক দীর্ঘ প্রশ্ন করায় মুখপাত্র তাকে থামিয়ে প্রশ্নের উত্তর দেন। এ সময় তিনি বলেন, নাগরিকদের নিরাপত্তায় ডক্টর ইউনূস সরকারের গৃহীত পদক্ষেপ ইতিবাচক। এই যে প্রশ্নকর্তা, আপনি থামুন। আমরা যে কোনো ধরনের সহিংসতার নজিরকে নিন্দা জানাই। একইভাবে নিন্দা জানাই অসহিংসতা ও যে কোনো ধরনের সংখ্যালঘু নির্যাতনকে, সেটা পৃথিবীর যেখানে যে কোনো দেশেই ঘটুক না কেন। আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই যে তারা বাংলাদেশের সকল নাগরিকের জন্য সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে। আমাদের প্রত্যাশা, সরকার সেটা অব্যাহত রাখবে। পরিস্থিতি আমরা নজরে রাখব। বাংলাদেশে যা ঘটছে আমরা তা নিয়মিতভাবে পর্যবেক্ষণ করব। এদিকে মার্কিন দপ্তরে প্রশ্ন করার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজবুত তাহরিরের মিছিলকে 18 মার্চের বলে দাবি করেন সাংবাদিক জাহাঙ্গীর। তবে সেই ছবির ফ্যাক্ট চেক করে রিউমার স্ক্যানার জানিয়েছে হিজবুত তাহরিরের মিছিলের ছবিটি গত বছরের 6 আগস্টের। নূর নবী সরকার, ৭১, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সিরডাপ মিলনায়তনে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বক্তব্য রাখছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।
যে 1/3 বেশি সংবিধান সংশোধন করেছে এবং 1/3 মতো অনুচ্ছেদ এগুলো আর কোনো রকম সংশোধন করা যাবে না সেই রকম বিধান করে গিয়েছে। তো এই পুনর্লিখন করেছে এবং সেগুলোর জন্য এখন সংবিধান সংশোধন করা দরকার। এনিওয়ে আর কথা বাড়াবো না, আপনাদেরকে সকলকে ধন্যবাদ। আমাদের আজকে প্রথম হবে, আমাদের সংলাপ হবে রাজনৈতিক দলের সাথে আমাদের ঐক্যমত্য কমিশনের। 3টার সময় আমাকে দৌড়াতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের এখানে তো আজকে তো রোজার দিন, আমরা পানিও দিতে পারলাম না, আমরা সাধারণত পানির বেশি কিছু দেই না। আপনারা কষ্ট করে এসছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের বক্তব্য এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আমরা। বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির আহমেদ হত্যা মামলার আসামিদের বাঁচাতে ঘুষ নেয়ার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 8 জনকে খালাস দিয়েছে আদালত। এর মধ্য দিয়ে বিচারিক আদালতের সব মামলা থেকে খালাস পেলেন তিনি। তার দেশে ফিরতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী। বৃহস্পতিবার বিশেষ জজ আদালতের বিচারক এই আদেশ দেন। পরে তাদের আইনজীবী জানান, এই মামলার সাক্ষীরা কেউ 8 আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেয়নি। মামলাটি ছিল পুরো বানোয়াট। তৎকালীন দুদকের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করে ক্ষতিপূরণ চাওয়া হবে বলেও জানান আইনজীবীরা। মামলার নথি থেকে জানা গেছে 2006 সালের 4 জুলাই এই হত্যা মামলা হয়। ওই হত্যাকাণ্ড ধামাচাপা দিতে 21 কোটি টাকা ঘুষ নেয়ার অভিযোগে রমনা থানায় একটি দুর্নীতির মামলা করে দুদক। মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ 6 জনকে আসামি করা হয়। তবে 2008 সালের 23 এপ্রিল তারেক সহ 8 আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। এরপর ওই বছরের 14 জুলাই আসামিদের বিরুদ্ধে বিশেষ জজ আদালতে অভিযোগ গঠন করা হয়। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক খিজির হায়াতকে বিচারক পদ থেকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি। সংবিধানের 96 অনুচ্ছেদ অনুযায়ী তাকে অপসারণ করা হয়েছে। এ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ বুধবার প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব শেখ আবু তাহেরের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের 96 অনুচ্ছেদ মোতাবেক সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে হাইকোর্টের বিচারক পদ থেকে 18 মার্চ অপসারণ করেছেন। দলবাজ, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টের দোসর বিচারকদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে হাইকোর্ট বিভাগের 12 বিচারপতিকে 20 অক্টোবর থেকে বিচার কাজ থেকে বিরত রাখা হয়। সেই 12 বিচারপতির মধ্যে বিচারপতি খিজির হায়াতও ছিলেন। এ নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, যারা শপথ ভঙ্গ করেছেন, বিচার বিভাগকে বিতর্কিত করেছেন, তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা নিতে হবে। এছাড়া অন্যান্য বিতর্কিত বিচারপতিদের দ্রুত অপসারণ করার কথাও বলেন তিনি। আমরা আহ্বান জানাইছিলাম যে 2 সপ্তাহের মধ্যে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তাদেরকে আহ্বান জানাইছিলাম যে আপনারা যারা বিতর্কিত নিশ্চয়ই আপনারা ফিল করেন বিতর্কিত, আর কিন্তু সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত এমন কোনো দায়িত্ব ভূমিকা রাখা হয় ভেরি স্লো। এই কারণে বেশি স্লো, কারা এটাকে বাধাগ্রস্ত করছে সেটা বাইর করতে হবে। তো একজন অনেক ছাত্র জনতার আন্দোলন তখনই সার্থক হবে যখন নির্বাচন সম্পর্কে একটি পরিষ্কার রোড ম্যাপ পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে প্রেস ক্লাবে জাতীয়তাবাদী প্রজন্ম 71 আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, সেকেন্ড রিপাবলিক অথবা গণপরিষদ নির্বাচন যা নিয়েই কথা হোক, বিএনপিকে খাটো করে দেখার সুযোগ নেই। তাই বন্ধুত্ব জোরদার করতে নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি। এ সময় ভারত ও আওয়ামী লীগের সমালোচনা করে জয়নুল আবদিন বলেন, ভারতের কুচক্রী মহলের মাধ্যমে দেশ এখন মেধাশূন্য। মোদী সরকারের আশ্রয়ে হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। বক্তব্যে ভারতের নাগপুরে হিন্দু মুসলিম দাঙ্গা নিয়ে ভারতের সমালোচনা করেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। পবিত্র
পবিত্র ঈদ উল ফিতরে এবার সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ছুটি আরও বাড়ানো হয়েছে। ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন এই ছুটি পাবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিলও ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর আগে ঈদ উপলক্ষে ৫ দিন ছুটি ঘোষণা করেছিল সরকার। সেখানে এখন নির্বাহী আদেশে আরও একদিন ছুটি বাড়ানো হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ পবিত্র ঈদ উল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই ৫ দিনের ছুটির তারিখ নির্ধারণ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এই হিসেবে কাগজপত্রে ২৯ মার্চ শুরু হচ্ছে ঈদ উল ফিতরের ছুটি, কিন্তু নির্ধারিত ছুটি শুরুর আগের দিন শুক্রবার, সেদিন পবিত্র শবে কদরেরও ছুটি। তাই ২৮ মার্চ থেকেই শুরু হচ্ছে ঈদের ছুটি। মিয়ানমারের বিদ্রোহী সংগঠন রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার প্রধান নেতা আতাউল্লাহ জুনুনি আটক হওয়ার খবরে স্বস্তি জানিয়েছেন বেশিরভাগ রোহিঙ্গা। তারা বলছেন, এই জুনুনির হঠকারিতার কারণে ২০১৭ সালে তাদের ওপর অবর্ণনীয় নির্যাতন শুরু হয় মিয়ানমারে। এরপর তারা দলে দলে দেশ ছাড়তে বাধ্য হন। তারপরেও রোহিঙ্গাদের শান্তিতে থাকতে দেয়নি তার অনুসারীরা। তারা ক্যাম্পে খুন সহ নিয়মিত বেশিরভাগ অপরাধের হোতা তারাই। কামরুল ইসলাম মিন্টু জানাচ্ছেন বিস্তারিত। ১৯৪২ সাল থেকে মিয়ানমার জান্তার দফায় দফায় নির্যাতনের পর শেষমেশ ১৯৮২ সালে নাগরিকত্ব হারায় রোহিঙ্গারা। ২০১৩ সালের দিকে তাদের সর্বশেষ মুক্তির স্বপ্ন দেখায় আরাকান স্যালভেশন আর্মি আরসা, যার নেতৃত্ব ছিল এই আতাউল্লাহ জুনুনি। কিন্তু ২০১৭ সালে আরসা মিয়ানমারের পুলিশ ফাঁড়িতে হামলা করলে দমন পীড়নের মুখে দেশ ছাড়তে বাধ্য হয় ৭.৫ লাখ রোহিঙ্গা। এরপর আরসার প্রতি বিশ্বাস জমিয়ে রেখেছিল রোহিঙ্গারা, কিন্তু ক্যাম্পে আশ্রয়ের ৮ বছরে রোহিঙ্গারা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয় আরসার কাছেই। তার ভিতর নাই, তার ভিতর আছে অন্যায় বা জাহিলি দর্শন ডাহাইতি এসব কিছু ছাড়া আর কিছু তার ভিতরে না দিয়ে ন্যায় হলো বিচার নাই। আরো তরিকা মানে দুনিয়া হইতে এই লোক বার্মার মিলিটারি জেনারেল ইয়ারে লড়াই করবো বলে হয় ২০২১ সালে মাস্টার মহিবুল্লাহ সহ রোহিঙ্গা ক্যাম্পে 6 মার্ডারে দায়ী করা হয় জননীর আরসাকে। মহিবুল্লাহর মৃত্যুতে জন্মভূমিতে ফেরার স্বপ্ন ভেঙে যায় রোহিঙ্গা ক্যাম্পের আশ্রিতদের। এছাড়া ক্যাম্পে গত ৮ বছরে প্রায় সব হত্যাকাণ্ড, ছিনতাই, অপহরণ, মাদক ও আধিপত্য বিস্তারের সাম্রাজ্য গড়ে তুলেছে জননীর আরসা। মানুষ আনার আগে কোনাকুনি হারাহারি করবো দিন মসি আগে বেশ হইলেও কোনাকুনি হদিনের বিলকুল মসি আলেকিনর মেয়েদার আতাউল্লাহ আবু আম্মদ জননী দরাই তার পয়লা নম্বর মে আর হয় দিশাই ২ নম্বর খরচ পায় চাই। রোহিঙ্গারা মনে করেন আরসা আরাকান স্বাধীনের বারতা নিয়ে গড়ে উঠলেও পরে তারা মিয়ানমারের সামরিক জান্তার এজেন্ট হিসেবে কাজ করেছে। রোহিঙ্গাদের বিরাট অংশ মনে করে ক্যাম্পের সব অশান্তির মূলে আরসা। তারা রোহিঙ্গাদের নিয়ে শুধু ব্যবসা করেছে। অবস্থা ভীষণ খারাপ। কেন বলতে মানে কি গ্রুপ বাস্তবাদী তারা মারামারি দেয়, মারামার মধ্যে কি মঙ্গলবার দিবাগত রাতে আরসার প্রধান নেতা জুনুনি আটক হওয়ার খবরে কিছুটা স্বস্তি আছেন রোহিঙ্গারা। প্রশান্তি পেয়েছেন এলাকার লোকজনও, কারণ তারা মনে করে এখন ক্যাম্প ও ক্যাম্পের বাইরে সন্ত্রাসী তৎপরতা অনেকটা কমে আসবে। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। ঈদযাত্রা সহজ করতে প্রতি বছরের মতো এবারও আগাম টিকিট বিক্রি করছে বাস ও রেল কর্তৃপক্ষ। আগে কাউন্টারে টিকিট বিক্রি করা হলেও এখন অনলাইনেই পাওয়া যাচ্ছে আগাম টিকিট। তাই কাউন্টারের চিরচেনা সেই চিত্র এখন নেই বললেই চলে। এবারও ট্রেনের টিকিট শতভাগ অনলাইনেই বিক্রি হচ্ছে। তাই টিকিট কাউন্টারে যাত্রীদের সেই উপচে পড়া ভিড় আর চোখে পড়ছে না। এছাড়া বাসেরও টিকিট মিলছে অনলাইনেই। তারপরও কেউ কেউ এসেছেন কাউন্টারে ঈদের আগাম টিকিট নিতে। কয়েক বছর আগেও ঈদের সময় কাউন্টারে আগাম টিকিট নিতে যাত্রীদের ভিড় লেগেই থাকতো। অনেকেই আগের দিন এসে লাইনে দাঁড়িয়ে থাকতেন, কিন্তু এবার দেখা যাচ্ছে উল্টো চিত্র। এবার ১৪ মার্চ থেকে ঈদ যাত্রার আগাম টিকিট বিক্রি শুরু করা হয়, আর আজ পাওয়া যাচ্ছে ৩০ মার্চের টিকিট। ঈদের ছুটি ১২ দিনের দাবিতে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক কারখানার শ্রমিকরা। সকাল ৮টা থেকে গাজীপুরের হোতাপাড়া এলাকায় ইউটা নিটিং
অ্যান্ড ডাইং কারখানার শ্রমিকরা ঈদের ছুটি বাড়ানোর দাবিতে এই বিক্ষোভ করেন। শ্রমিকরা জানান, ইউটা কারখানায় ঈদের ছুটি 10 দিন ঘোষণা করে কর্তৃপক্ষ, কিন্তু তারা 12 দিন ছুটির দাবি জানান। তাদের দাবি কারখানা কর্তৃপক্ষ মেনে নেয়নি। এ নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় প্রায় 1.5 ঘন্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়। ভিন্ন ডিজাইনের ওয়েস্টার্ন পোশাকে এবার ঈদে নজর কাটছে ফ্যাশন হাউস তাওয়াস। ঈদ উপলক্ষে ফ্যাশন ব্র্যান্ডটির ছেলেদের কাবলি পাঞ্জাবি ও মেয়েদের 3 পিস তৈরিতে ব্যবহার করা হয়েছে ভারতীয় আরামদায়ক সুতির কাপড়। ক্রেতাদের আকৃষ্ট করতে পোশাকগুলোতে ব্যবহার করা হয়েছে উজ্জ্বল সব রং। তাওয়াসে 2 ধরনের প্রোডাক্টস আমরা ইউজ করি। একটা হচ্ছে দেশি প্রোডাক্টস, একটা হচ্ছে আমাদের ওয়েস্টার্ন প্রোডাক্টস, যেগুলো আর কি আমাদের ইম্পোর্ট করা হয়। আমরা চায়না থেকে কিছু প্রোডাক্টস ইম্পোর্ট করি। তো ইম্পোর্ট প্রোডাক্টগুলোই আমাদের মোটামুটি কাস্টমারদের চোখে ভালো লাগে, অ্যাট্রাকশন বেশি। কারণ হচ্ছে আমাদের ফরেন টি শার্টগুলো, পোলোগুলো, ফরেন শার্ট এগুলো খুবই কমফোর্টেবল হয়। আর এছাড়াও আমাদের দেশি প্রোডাক্টস আমরা যেগুলো মেকিং করি সেগুলো আমাদের মোটামুটি ভালো সেল হচ্ছে এখন। আমাদের বাংলাদেশের যে ওয়েদার, এই ওয়েদার তুলনায় তো আমাদের ম্যাক্সিমাম সব একটু কমফোর্ট ফেব্রিক্স ইউজ করে। সো আমাদের যে ফেব্রিক্সগুলো আছে, ইন্ডিয়ান যে ফেব্রিক্সগুলো আছে, ওগুলো ফেব্রিক্সগুলো ফুল কটন দিয়ে মেকিং করা। অ্যান্ড আমরা কটন দিয়েই ম্যাক্সিমাম প্রোডাক্টসগুলো করা ট্রাই করি, কারণ হচ্ছে কটন ফেব্রিক্সগুলো পরে সবাই একটু কমফোর্ট হয়। আমাদের লেডিস 3 পিস যেগুলো আছে, এগুলো মোটামুটি সবই আমাদের ফেব্রিক্স খুব কমফোর্টেবল হবে। আমাদের পাঞ্জাবি এবং কাবলিগুলোর প্রাইস রেঞ্জও খুব মানে কাস্টমারের সাধ্যের মধ্যে করা হয়েছে। অ্যারাউন্ড আপনার 2300 টাকা থেকে শুরু করে আমরা 3500 টাকা, 4000 টাকা দামে কাবলি, পাঞ্জাবি অ্যান্ড স্পেশাল কিছু অনেকে একটু গিফটের জন্য চায়, সেই ক্ষেত্রে আমরা একটু হাই রেঞ্জের মধ্যে লাইক 5000 বা একটু বেশির মধ্যে আমরা কিছু পাঞ্জাবি কাবলি কালেকশন করেছি। আর ডিজাইনগুলো আমাদের খুব ডিফারেন্ট প্রতিবার থেকে। এবারও আমরা একটু ডিফারেন্ট কালেকশন নিয়ে আসছি, ডিফারেন্ট ডিজাইন নিয়ে আসছি, ডিফারেন্ট ফেব্রিক্স নিয়ে আসছি। অ্যান্ড প্রাইসগুলোও খুব রিজনেবল আছে অ্যান্ড সবার আর কি পারচেস করার মতোই প্রাইস আমরা দিয়েছি। আর লেডিস যেগুলো আছে, আমাদের লেডিস প্রাইসগুলো সেম অ্যাভারেজ 2000 থেকে শুরু করে 3000, 3500 পর্যন্ত রাখছি। পহেলা মে থেকে ভারতের মুম্বাইতে বসছে অডিও ভিজুয়াল এন্টারটেইনমেন্টের বিশ্ব আসর ওয়েভস। 4 দিনের এই আসর বিশ্বের নানা প্রান্তের মিডিয়া ও এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির সেরাদের মিলন মেলা হতে চলেছে। বুধবার ঢাকাস্থ ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে আসরের বিস্তারিত তুলে ধরা হয় সাংবাদিকদের সামনে। একই সঙ্গে জার্নি অফ ইন্ডিয়ান সিনেমা শিরোনামে অনুষ্ঠিত হয় এক প্রদর্শনী। বিস্তারিত জানাচ্ছেন পার্থ সঞ্জয়। নির্বাক যুগ থেকে সুবর্ণ যুগ পেরিয়ে ভারতীয় সিনেমার আধুনিক যুগকে হাজির করা হয়েছে জার্নি অফ ইন্ডিয়ান সিনেমা শিরোনামে সাজানো এই প্রদর্শনীতে। শুধু তাই নয়, পর্দায় গল্প বলার আদি রূপেরও আদি ভারতীয় সংস্কৃতির অন্যতম ঐতিহ্য পটচিত্র, পুতুল নাচ সহ ইতিহাসের দিকে তাকানোর এই আয়োজন ঢাকাস্থ ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের। তাতে দাদা সাহেব ফালকের নির্মাণ রাজা হরিশ্চন্দ্র থেকে শুরু করে সঞ্জয় লীলা বানসালির দেবদাস এক লহমায় ধরা দিয়েছে। ভারতীয় সিনেমার 111 বছর পূর্তিতে এ আয়োজন। And it's encapsulating the story of Indian cinema, how it evolved from storytelling from Pattachitra and Katputli to the advent of cinema, the silent era, the era of talkies, followed by the golden age of Indian cinema, and currently we are in the modern era. And we are looking forward to an era where there will be more collaboration
between media and entertainment industry participants from across the globe. দীর্ঘ ও ঋদ্ধ এই সিনেমা যাত্রা দেশটিতে মে মাসে বসছে বিনোদনের বিশ্ব আসর ওয়েভস। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে 1 মে থেকে 4 মে বসবে অডিও ভিজুয়াল এন্টারটেইনমেন্টের এই মিলিবে মেলাবের আসর, যেখানে বিশ্বের সঙ্গে যুক্ত হবে ভারতীয় বিনোদন সেক্টর। এই আসর বাংলাদেশের মিডিয়া ও এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির জন্য বড় সুযোগ। It is a platform where we invite members from across the media and entertainment industry, that is from news and podcast to music and entertainment to film and OTT platforms. So from animation to VFX, you name any element of the media industry or the entertainment industry and we have it covered. So the Bangladeshi film industry is rich with regard to the personalities involved, the actors, the directors, the crew, all the members involved are very, very culturally rich. What they need is a platform. And that, I believe, is what Waves provides. So Waves is an opportunity to collaborate. আগামীর এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডকে আবিষ্কারের অপার সুযোগ হয়ে থাকছে মুম্বাইয়ের এই বিশ্ব আসর। পার্থ সঞ্জয়, 71, ঢাকা। এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে সকালে ভারতের উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দলের সাথে হামজা চৌধুরীর প্রথম ম্যাচ, তাকে দেখতে বিমানবন্দরে ছিল দর্শকদের বাড়তি উন্মাদনা। যাওয়ার আগে তপু সোহেলরা জানিয়েছেন ভারতের বিপক্ষে ম্যাচ জিতে তা হামজাকে উৎসর্গ করতে চান। বিস্তারিত মোহাম্মদ আদনানের রিপোর্টে। আকাশে নতুন দিনের সূর্য, হালকা কিরণে খানিকটা আলোকিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 6 নম্বর গেট। দর্শকদের চোখে একজনকে খুঁজে ফেরা, অবশেষে পূর্ণ আলো নিয়ে বিমানবন্দরে হাজির বাংলার ফুটবলের রাজপুত্র হামজা দেওয়ান চৌধুরী। সবার আগে টিম বাস থেকে নামা হামজাকে দেখে দর্শকদের আনন্দের শেষ নেই। হামজা চৌধুরীও তার মিষ্টি হাসি দিয়ে হাত নেড়ে দিয়েছেন উত্তর। প্রিমিয়ার লিগের প্লেয়ার বাংলাদেশের জার্সি গায়ে যাচ্ছেন ভারতকে হারাতে। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে এয়ার ইন্ডিগোর 6E1108 ফ্লাইটে সকাল 9টায় কলকাতার উদ্দেশ্যে রওনা দেন হামজা জামালরা। সেখান থেকে পরের ফ্লাইটে যাবেন শিলং। তার আগে সকাল 7টায় টিম বাসে পুরো দল একসাথে হাজির বিমানবন্দরে। হামজা জামাল মোরসালিনদের স্বাগত জানাতে বিমানবন্দরে দর্শকদেরও ছিল উপচে পড়া ভিড়। বাংলার ফুটবলে যে সুদিন ফিরছে তা এর প্রতিচ্ছবি মাত্র। সবার আগে টিম বাস থেকে নেমে বিমানবন্দর গেট পার করেন হামজা দেওয়ান চৌধুরী। তারপরই একে একে নেমে আসেন তারিক কাজী, শেখ মোরসালিন, আলামিন, জামাল ভুইয়ারা। হামজা এখন দলের প্রাণ ভোমরা, বদলে দিয়েছেন পুরো দলের মোমেন্টাম। এছাড়া হামজার ওয়ার্ল্ড ক্লাস ফিটনেস মুগ্ধ করেছে তার সতীর্থদের। ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ জিতে বাংলাদেশ দল তা উৎসর্গ করতে চায় হামজাকে। তার ফিটনেস নিয়ে তো আনডাউট, তার ফিটনেস ওয়ার্ল্ড ক্লাস ফিটনেস ডেফিনেটলি দেখেন। আর আমার কাছে মনে হয় একটু শিলংয়ে আমাদের খাপ খাওয়াই নিতে একটু সময় লাগবে, কারণ এর জন্য আমার কাছে মনে হয় 4 দিন আগে আমরা যাচ্ছি। তো আশা করি সেই জায়গায় যে আমাদের ফাইনাল যেই ট্রেনিং সেশনগুলো আছে সেইখানে আমাদের খাপ খাওয়াইতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। জয় দিয়ে যেন শুরু করতে পারি, হামজাকে যেন এই জয়টা আমরা দেশি প্লেয়াররা দিতে পারি, যারা আমরা লোকাল প্লেয়ার আছি, যেহেতু ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে। সো নতুন করে যেন আমরা একটা ভালো একটা ভাবে স্টার্ট করে বাংলাদেশ টিমকে যেন ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারি। হামজা পুরো দলকে এক করে নিয়েছেন। টিম মেম্বাররা বলছেন হামজার মনে নেই বিন্দুমাত্র কোনো অহংকার। দলের সবাইকে এক সূত্রে গেঁথেছেন তিনি। ও অনেকদিন মানে কখনো বাংলাদেশে আসেনি বা বাংলাদেশ হয়ে খেলেনি। সো আমি মনে করি ভালো একটা টিম বন্ডিং হিসেবে আমরা ভালো কিছু করতে পারবো। অবশ্যই দেখেন, ও এত বড় টপ প্লেয়ার, ওর মধ্যে ওই জিনিসটা নাই যে ও একটা বড় লেভেলে খেলে দেন আমাদের সাথে খেলতেছে। ওর মধ্যেই এই জিনিসটা কাজ করতেছে না যে আমাদেরকে ইগনোর করবে বা ওরকম। সো আমি মনে করি খুব একটা ভালো মনের মানুষ, যেটা আমি মনে করি আসলে একটা প্রত্যেকটা মানুষের থাকা উচিত। প্লেনে উঠেই 24 সদস্যের দল ঘোষণা করে বাফুফে। সেখানে প্রায় সবাই থাকলেও নেই ফাহমিদুল ইসলাম। ফাহমিদুলকে ফেরাতে ভক্ত সমর্থকরাও আন্দোলনে নেমেছিল, কিন্তু শেষ পর্যন্ত কোচের সিদ্ধান্তই হয়েছে মূল সিদ্ধান্ত। এখন দেখা যাক ফাহমিদুলকে ছাড়া বাকি স্ট্রাইকাররা কেমন পারফর্ম করেন। মোহাম্মদ আদনান, 71। সময়ের থেকে এগিয়ে থাকাটাই স্মার্টনেস। আর এদিকে দেশের কর্পোরেট সেক্টর যতটা এগিয়েছে সেটাও আমার ব্যাংকটার জন্যই। ভুলে গিয়েছিলাম ফান্ড ট্রান্সফারের কথা। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি 4 দশক পেরিয়ে সময়ের থেকে এগিয়ে, একসাথে এক পথে। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।